হাই গাইজ, আমি অনিকেত বিশ্বাস। আজকে আমরা একটা নতুন টপিক ধরব, লাইফ সায়েন্সের একটা নতুন টপিক হবে আজকে, যেটা তোমরা ভিডিওর থাম্বনেল বা টাইটেল থেকে বুঝতেই পেরেছিলে যে সেল। হোয়াট ইজ সেল, এটা আমরা আজকে প্র্যাকটিস করব বা আলোচনা করব। সেল আমাদের খুব প্রয়োজনীয় এবং খুব এলিমেন্টারি একটা দেহ গঠনের অংশ। এরকম একটা বাড়ি থাকে সেলের, আমাদের যেরকম সবার একটা একটা পার্টিকুলার বাড়ি থাকে, সেরকম সেলেরও একটা বাড়ি থাকে। আচ্ছা, বাড়ির পাশে এরকম একটা ওয়াল থাকে। আমাদের সবার বাড়িতেই আশেপাশে অনেক ধরনের বাড়ির গার্ড দেওয়ার জন্য আর কি বাড়িতে একটা করে ওয়াল থাকে। আবার ভিতরে একটা হলঘর থাকে। এই হলঘরটা কি জিনিস? হলঘরটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস। আমরা পরে আসবো এখানে কোনটা কি। তার আগে আমাদের একটা বাড়ি, এটা হচ্ছে আমাদের একটা বাড়ি। বাড়ির পাশে ওয়াল, বাড়ির ভিতরে মেন একটা ঘর আছে, সেটা হচ্ছে এই হলঘর। এছাড়াও বাড়িতে অনেক ধরনের ছোট ছোট ঘর থাকে। অনেক ধরনের বাড়ির ভেতরে ছোট ছোট ঘর দেখতে পাওয়া যায়, যেরকম মাইটোকন্ড্রিয়া, গলগি বডিজ, এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, প্রথমত সেল। এই সেল প্রধানত দুই রকমের হয়। সেল কি কি? একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। ঠিক আছে, প্রোক্যারিওটিক সেলটা হলো আদি সেল, আদি কোষ বলা হয় এটাকে, আদি কোষ বলা হয়। আর ইউক্যারিওটিক সেলটা হচ্ছে মডার্ন সেল। ঠিক আছে, এবার প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের মধ্যে পার্থক্যটা কি হয়? এই যে আমি যে ব্যাপারটা বললাম এখানের, এই সেলের ভেতরের এই সমস্ত জিনিসপত্রগুলোর বা এই ভিতরের যেই নিউক্লিয়াস ফিউক্লিয়াস এগুলোর কথা যে বললাম আমি, সেটা প্রোক্যারিওটিক সেলের মধ্যে দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, প্রোক্যারিওটিক এটা যেমন একটা পূর্ণাঙ্গ বাড়ি রূপে আমরা গণ্য করলাম, তেমনি প্রোক্যারিওটিক সেলটাকে, এটা মেনলি ইউক্যারিওটিক সেল, আর প্রোক্যারিওটিক সেলটাকে যদি আমরা বোঝাতে যাই, প্রোক্যারিওটিক সেলটা হবে এরকম, কিন্তু এর মাঝখানে একটা এরকম জিনিস থাকবে। তোমাদের স্ক্রিনে আসছে প্রোক্যারিওটিক সেলের একটা এক্সাম্পল, সেটা তোমরা দেখে নেবে, চাইলে স্ক্রিনশটও নিতে পারো। এবং ইউক্যারিওটিক সেলেরও একটা ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এই প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের মধ্যে পার্থক্য কি? ইউক্যারিওটিক সেলের বাইরে সেল মেমব্রেন থাকে, তার বাইরে সেল ওয়াল থাকে কিছু সেলে, আবার কিছু সেলে সেল ওয়াল থাকে না, এটাতে আমরা পরে আসছি। বাইরে সবার প্রথমে সেল মেমব্রেন থাকবে, ভেতরে একটা নিউক্লিয়াস থাকবে, ভেতরে সেলের একটা নিউক্লিয়াস থাকবে, এবং নিউক্লিয়াসের সাথে সাথে অন্যান্য বিভিন্ন বস্তু ঘুরে বেড়াবে সেলের ভেতরে। আর নিউক্লিয়াসের ভেতরে কি থাকবে? নিউক্লিয়াসের ভেতরে মেনলি জিন থাকবে। জিনটা কি হতে পারে? জিনটা ডিএনএও হতে পারে, আরএনএও হতে পারে, কোষের উপরে ডিপেন্ডেবল। কিন্তু প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেল মেমব্রেন দেখতে পাওয়া যায় না। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেল মেমব্রেন কোনো রকম আমরা দেখতে পাই না। কি দেখতে পাই? সেল মেমব্রেন বা কোষ পর্দা। কোষ পর্দা ইউক্যারিওটিক সেলে দেখা যায়, বাট এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেলে সেল মেমব্রেন থাকে না। এখানে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস।
নিউক্লিয়াসকে বাংলায় নিউক্লিয়াসই বলে। এখানে নিউক্লিয়াস থাকে, এখানে নো নিউক্লিয়াস, কোনো রকমের নিউক্লিয়াস এখানে দেখতে পাওয়া যায় না। এখানে জিন থাকে যেগুলো ক্রোমাটিন এবং পরে ক্রোমোজোমের আকারে দেখতে পাওয়া যায়। ক্রোমোজোম এবং ক্রোমাটিন আকারে থাকে। প্রথমে জিনগুলো ক্রোমাটিন অবস্থায় দেখতে পাওয়া যায়। ক্রোমাটিনের ছবিটা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাবে। এটা হচ্ছে ক্রোমাটিন। আর তারপরে জিনগুলো কুণ্ডলীকৃত হয়ে একটা এক্স আকৃতি ধারণ করে। এই জিনগুলোই প্রথমে ঘনশূন্য বিশিষ্ট, মানে এক জায়গায় হয়ে ক্রোমাটিন তৈরি করে। তারপরে ক্রোমাটিন তৈরি করার পরে জিনগুলো যখন একটা এক্স আকৃতির এরকম একটা শেপ নেয় কোষ বিভাজনের সময়, তখন সেটাকে, বা কোষ বিভাজনের সময় নাও হতে পারে, তখন সেটাকে বলা হয় হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের ছবিটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা গেল। এবার এগুলো এটার মধ্যে থাকে না। আর জিন বলতে এখানে অনলি জেনেটিক মেটেরিয়াল থাকবে, অনলি জেনেটিক মেটেরিয়াল থাকবে, কিন্তু তার বাইরে কোনো রকম এরকম ইউক্যারিওটিক সেলের মতন কোনো রকম নিউক্লিয়াস বা কিছু দিয়ে আবৃত থাকবে না, নর্মাল থাকবে বাইরে। আচ্ছা, এটা গেল প্রোক্যারিওটিক সেলরা বেশিরভাগ, এই প্রোক্যারিওটিক সেলরা বেশিরভাগ ইউনিসেলুলার হয়। এই ইউনিসেলুলার মানে কি? ইউনিসেলুলার মানে হচ্ছে এককোষী। সেলুলার মানে হচ্ছে এক কোষী। আচ্ছা, কারো যদি স্ক্রিনশট নিতে লাগে এখনই নিয়ে নিতে পারো। আগেরটা আমি মুছে দিয়েছিলাম ভুল করে, সরি, বাট পরের থেকে আমি এটা লক্ষ্য করব। আচ্ছা, এবার এই যে ইউনিসেলুলার এককোষী প্রাণী, এদের এক্সাম্পল কি জিনিস? এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া দেখতে পাওয়া যায়। বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, বেশিরভাগ প্রোক্যারিওটিক হয়। ঠিক আছে। আচ্ছা, এখন বাদবাকি থাকলো হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক জিন এখানে, মানে প্রোক্যারিওটিক সেল এখানে শেষ। এখন আমাদের বাদবাকি পড়ে রইল ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল কি কি বা কীরকম হয়? ইউক্যারিওটিক সেল আমরা প্রথমে আলোচনা করলাম, সেল মেমব্রেন দেখতে পাওয়া যায়, তারপরে নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, তারপরে জিন দেখতে পাওয়া যায়। এছাড়াও কি কি দেখা যায়? এখানে আরও অনেক ছোট ছোট অর্গানেলস মানে হচ্ছে ছোট অঙ্গাণু, অর্গানেলস দেখতে পাওয়া যায়, যার বিভিন্ন আলাদা আলাদা কাজ হয়। আমি খুব একটা ভালো আঁকতে পারি না যদিও, তাও চেষ্টা করছি যতটা আঁকা যায়। আচ্ছা, এর মধ্যে থাকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইআর। সবগুলোর বৈশিষ্ট্য আস্তে আস্তে আমরা একে একে করে বলবো। তারপরে থাকে হচ্ছে গলগি বডিজ। ইআর দেখতে পাওয়া যায়, গলগি বডি দেখতে পাওয়া যায়। এছাড়াও এখানে রাইবোজোম থাকে। ঠিক আছে। রাইবোজোমের পরে লাস্ট একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ভ্যাকিউল থাকে। এখন কোনটা কি জিনিস তোমরা যদি স্ক্রিনশট নাও থাকে তোমরা নিয়ে নিতে পারো এখন। আচ্ছা, এবার আসি আমরা প্রথমে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ দেখা যায় এবং রাইবোজোম দেখা যায়। ইনিশিয়ালি মানে হচ্ছে প্রথম দিকে রাইবোজোম থাকে, পরের দিকে রাইবোজোমটা চলে যায়। কি করে চলে যায় আমরা সেটা দেখব। তার আগে একটা জিনিস বলে রাখার, যে এই টোটাল সেলের ভেতরে দুটো লিকুইড থাকে। যেই লিকুইডটা নিউক্লিয়াসের বাইরে কিন্তু পুরো সেলের ভিতরে থাকে, সেটাকে একটা নাম বলে
আচ্ছা নামটা বলেই দিই, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। এবং নিউক্লিয়াসের ভিতরে একটা তরল পদার্থ থাকে, সেটাকে নিউক্লিওপ্লাজম বলা হয়। ঠিক আছে, এই যে নিউক্লিওপ্লাজম, এটার মধ্যেই ডিএনএ, রাইবোজোম প্রভৃতি নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে প্রথম দিকে। আর সাইটোপ্লাজমের ভিতরে কি কি থাকে? সাইটোপ্লাজমের ভিতরে এখানে ইআর মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর গলগি বডিজ, এক মিনিট, গলগি বডিজ, তারপর হচ্ছে ভ্যাকিউল, এগুলো হচ্ছে ভ্যাকিউল দেখতে পাওয়া যায়। সবগুলোর ছবি আমি পাশে পাশে দিতে থাকবো যখন আমরা এটা নিয়ে আলোচনা করব। এক মিনিট। ঠিক আছে, এখন প্রথমে রাইবোজোম থেকে শুরু করি। রাইবোজোম, এই রাইবোজোম প্রথমে নিউক্লিয়াসে দেখতে পাওয়া যায়, কিন্তু তারপরে নিউক্লিয়াসের থেকে রাইবোজোমটা কোথায় চলে যায় হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, দু ধরনের হয়, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথেই রাইবোজোম যুক্ত হয়। এই রাফ এন্ডোপ্লাজম মানে এই রাফ ইআরের সাথেই রাইবোজোম যুক্ত হয়, স্মুথের সাথে কিন্তু রাইবোজোম যুক্ত হয় না। আচ্ছা, ইআরের আমরা কাজ দেখলাম কি কি, রাইবোজোমকে যুক্ত করে, নিউক্লিয়াসের থেকে রাইবোজোমটা বেরিয়ে যায়, নিউক্লিয়াস থেকে রাইবোজোমটা বেরিয়ে যাওয়ার পরে এন্ডোপ্লাজমের সাথে যুক্ত হয়, তারপর সেটা পরবর্তীতে কোষে বাহিত হতে পারে। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আরেকটা কাজ করে, যেরকম বিভিন্ন প্রোটিন, কার্বস মানে হচ্ছে কার্বোহাইড্রেট, লিপিড, ঠিক আছে, প্রভৃতিকে ক্যারি করে। প্রথমে ইআর প্রোটিনকে গ্রহণ করে, তারপরে প্রোটিনকে ইআর মডিফিকেশন করে, এটাকে মডিফাই করে। ইআরের মধ্যে প্রোটিনটি গিয়ে মডিফাইড হয় এবং তারপর বিভিন্ন কার্বস, লিপিড প্রভৃতি প্রোটিনের সাথে যুক্ত হতে পারে, মডিফাইড প্রোটিনের সাথে যুক্ত হতে পারে। আচ্ছা, এই গেল ইআর। এবার আমরা আসি হচ্ছে গলগি বডিজ। গলগি বডিজ বা গলগি ওয়াইও চলে, গলগি বডিজ। ইআর থেকে যখন প্রোটিনটি বেরিয়ে যায় তখন সেটা গলগি বডিজের মধ্যে গিয়ে প্রবেশ করে, বা গলগি বডিজ রিসিভ করে, গ্রহণ করে। কি গ্রহণ করে? প্রোটিনকে গ্রহণ করে গলগি বডিজ। আচ্ছা, আর এটা গেল গলগি বডির ছবিটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস থাকে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কি জিনিস? লাইসোজোমকে সুইসাইডাল না, এটা এখন বলবো না, এটা যখন কোর্স আমি রেগুলার বেসিসে কন্টিনিউ করব তখন প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আপাতত একটা ইন্ট্রোডাকশন আমরা যখন দিচ্ছি তখন আমাদের বেসিক জিনিসগুলো জেনে রাখা দরকার। ভেতরে আমরা আস্তে আস্তে চ্যাপ্টার ওয়াইজ ঢুকবো। আচ্ছা, কোষে লাইসোজোম থাকে, লাইসোজোমের পরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ভ্যাকিউল। ভ্যাকিউল কি জিনিস? ভ্যাকিউল হচ্ছে এরকম একটা ফাঁকা বস্তু। ভ্যাকিউল মানে শুনে তোমরা বুঝতে পারছো হয়তো, এটার ভিতরে খুব বেশি কিছু থাকে না, হয় ফাঁকা হয় বা কিছু কিছু ক্ষেত্রে এটার ভিতরে ওয়াটার থাকে,
কোষের ভিতরে এটার কাছে ওয়াটার থাকে, এটা গেল ভ্যাকিউল। এবার আমরা একটু নিউক্লিয়াসের ভেতরের এটার ভেতরের ডিএনএটা নিয়ে একটু আলোচনা করি। ডিএনএ, আবার বলছি যে যখন পুরো ক্লাস আমি করাবো আস্তে আস্তে, তখন ডিএনএ স্ট্রাকচার, তারপরে কি করে ডিএনএ রেপ্লিকেশন হয়, সব এগুলো আস্তে আস্তে পড়বো, প্রোটিনের কি ভূমিকা আছে ইত্যাদি ইত্যাদি। এই ডিএনএটা নর্মালি এভাবে থাকে। এবার এটার একটা স্ট্রাকচার আছে, এরকম ওয়াটসন ক্রিক দিয়েছিল, ঠিক আছে, এরকম না, ঠিক একটা এরকম স্ট্রাকচার থাকে ডিএনএর, ডবল হেলিক্স ডিএনএ বলা হয় এটাকে, ওয়াটসন ক্রিক এটা দিয়েছিল। যাই হোক, সেসব পরবর্তী কথা। আচ্ছা, ডিএনএ প্রথমে এরকম থাকে, কিন্তু তারপরে অনেকগুলো ডিএনএ একসাথে ঘন সন্নিবিশিষ্ট হয়ে, মানে একসাথে জোড়া লেগে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয় ডিএনএর। এই স্ট্রাকচারটাকে বলা হয় ক্রোমাটিন। ক্রোমাটিন বলা হয়। এই ক্রোমাটিন কি করে? নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে, নিউক্লিয়াসের ভিতরে এই ক্রোমাটিনটি থাকে। এবার এই ক্রোমাটিনটি পরবর্তীতে ডিএনএ, মানে ক্রোমাটিনের ভিতরে তো ডিএনএই আছে, তো এই ডিএনএটি পরবর্তীতে এরকম একটা স্ট্রাকচারে পরিণত হয়ে যায়। এই স্ট্রাকচারটা ক্রোমাটিন, অনেকগুলো ক্রোমাটিন ঘন সন্নিবিশিষ্ট হয়ে জোড়া লেগে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়, যে স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম পরবর্তীতে আমরা পড়ব ক্রোমোজোম কয় প্রকারের। ক্রোমোজোম 2 প্রকারের। কি কি, কয় জোড়া আমাদের ক্রোমোজোম আছে? 46 জোড়া আমাদের বডিতে ক্রোমোজোম দেখতে পাওয়া, 23 জোড়া আমাদের বডিতে টোটাল ক্রোমোজোম দেখতে পাওয়া যায়, 23 পেয়ার, যেগুলোর মধ্যে, এক মিনিট আমি ভালো করে লিখে দিচ্ছি, ক্রোমোজোম 23 পেয়ার থাকে। এই 23 পেয়ারের মধ্যে অটোজোম থাকে আর সেক্স ক্রোমোজোম থাকে। অটোজোম থাকে হচ্ছে 22 জোড়া। অনেকে এটা নিয়ে ভুল করে একটু, 22 জোড়া মানে কিন্তু 44টা। আর সেক্স ক্রোমোজোম থাকে হচ্ছে 1 পেয়ার বা 2টা। তাহলে টোটাল কয়টা ক্রোমোজোম থাকলো আমাদের? টোটাল আমাদের বডিতে ক্রোমোজোম থাকে হচ্ছে 46টা, ঠিক আছে। আচ্ছা, আস্তে আস্তে পরে জেনেটিক্সে বা তার পরবর্তীতে আমরা এটা নিয়ে কোষ বিভাজনের ক্ষেত্রে এটা নিয়ে বিভিন্ন দশা, কি কি দশার মধ্যে দিয়ে যায়, কি কি দশার মধ্যে দিয়ে ডিএনএ রেপ্লিকেশন হয়, কি কি দশা কোষ বিভাজনের সময় দেখতে পাওয়া যায়, এগুলো নিয়ে আমরা বিস্তারিত চর্চা করব। কিন্তু আজকে ক্লাসটা ইন্ট্রোতে ক্লাসটা আজকে এতটুকু থাকবে। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকো, আর সাবস্ক্রাইব করতে তো আলাদা করে কিছু বলার নেই। যারা প্রথমবার এসছো তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, এবং পরবর্তীতে আরও যে ভিডিওগুলো আছে, আজকে কিন্তু আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশান ক্লাস বা ইন্ট্রোডাকশান দিলাম কিসের সম্বন্ধে? কোষের সম্বন্ধে। আস্তে আস্তে কোষের কি কাজ, প্রত্যেকটা জিনিসের কাজ কীরকম, প্রত্যেকটা জিনিস দেখতে কীরকম হয়। তারপরে আচ্ছা, বাই দ্য ওয়ে, কোষের একটা ছবি এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউক্যারিওটিক কোষের একটা পূর্ণাঙ্গ ইউক্যারিওটিক কোষের ছবি। আমি শুরুর দিকে আমার মনে ছিল না, এখন মনে পড়লো তাই দিয়ে দিলাম। তো আস্তে আস্তে কোষের সবগুলো বিষয় নিয়ে, কোষ বিভাজন নিয়ে, তারপরে হচ্ছে ওই জেনেটিক্স নিয়ে আস্তে আস্তে আমরা পড়া শুরু করবো। তারপরের দিকে হরমোন, উৎসেচক প্রভৃতি নিয়ে আস্তে আস্তে আমরা ক্লাসটা শুরু করব। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। আর যদি তোমাদের কোনো সাজেশান থাকে তাহলে তুমি আমাকে সাজেশানটা কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারো, বা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো।